বন্ধুরা, কখনো কখনো যখন আপনি জয়ের জন্য অপেক্ষা করেন তখন অপেক্ষা দীর্ঘ হয়, কিন্তু কখনো কখনো যখন আমাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া হয় তখন বিজয় কোনো অপেক্ষা ছাড়াই নীরবে চলে আসে এবং এর ফলাফল আমাদের অবাক করে দেয়। তেমনি সম্প্রতি ভারত যখন পাকিস্তানে আক্রমণ নিয়ে ব্যস্ত ছিল তখন আমাদের মনোযোগ সম্পূর্ণ পাকিস্তান এবং ভারতের মধ্যে চলমান উত্তেজনার দিকে নিবদ্ধ ছিল। ঠিক তখনই ভারতের সাথেও ঘটেছে এক অদ্ভুত বিষয়। ভারতের মুকুটে যুক্ত হয়েছে এক নতুন পালক। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় অর্থনীতি এত দ্রুত বৃদ্ধি পেয়েছে যে ভারত জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বন্ধুরা, এটা আমি মন গড়া কথা বলছি না, এই রিপোর্টটা একবার দেখুন। যখন বিশ্বের অনেক দেশ বিশ্বব্যাপী মন্দার সাথে লড়াই করছে এবং জাপানের মতো দেশের অর্থনীতি সংকুচিত হয়ে পিছনের দিকে চলে যাচ্ছে, তখন ভারত জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছে। এবং আশ্চর্যজনক বিষয় হলো, ভারত কেবল বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশই নয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংক ভারতের জন্য যে প্রত্যাশা দেখিয়েছে তা বড় দেশগুলিকেও ভাবতে বাধ্য করছে যে বিশ্বব্যাপী মন্দার সময়েও ভারত কিভাবে এত সাফল্য অর্জন করতে পারে এবং এর পেছনে আরবিআই এর গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা জানলে আপনি চমকে যাবেন। বন্ধুরা, এই ভিডিওতে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব। আসল ঘটনা ঠিক কি, কেন এবং কিভাবে এই অসাধ্য সাধন হলো, এতে ভারতের কতটা লাভ হলো এবং এর ফলে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর কেন মাথা ব্যথা শুরু হয়েছে, কেন তারা চিন্তায় পড়ে গেছে, সমস্তটা জানতে পারবেন এই ভিডিও থেকে। এর পেছনের কারণগুলো খোঁজার চেষ্টা করব, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসলে আমরা সব সময় দেখতে পাই যে আমেরিকা অনেক ছোট ছোট দেশকে তার সুরে নাচতে বাধ্য করে, কারণ আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি। তাই অনেক দেশ তাদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, তাই তাদের অনিচ্ছা সত্ত্বেও নাচতে হচ্ছে। আর সম্প্রতি এটাও দেখা যাচ্ছে যে যখন ভারত আমেরিকার F-35 যুদ্ধবিমান কেনার পরিবর্তে রাশিয়ার সুখোই 57 কেনার দিকে এগোচ্ছে, তখন আমেরিকা থেকে নিষেধাজ্ঞা আরোপের হুমকি আসছে। কিন্তু আমেরিকা ভুলে গেছে ভারত সেই ছোট্ট দেশ নয় যারা আমেরিকার ভয়ে চুপ করে থাকে। ভারতকে কেউ কোনোদিন ভয় দেখাতে পারেনি আর কখনো পারবেও না। সে ইন্দিরা গান্ধীর সময় হোক বা অটল বিহারী বাজপেয়ীর সময় কিংবা বর্তমান সময়, যেই শক্তি এতদিন একা আমেরিকার হাতে ছিল, সেই একই শক্তি এখন ধীরে ধীরে ভারতের হাতেও আসছে। বন্ধুরা, আপনি যদি আমাদের নিয়মিত ভিডিও দেখেন তাহলে আপনার নিশ্চয়ই মনে আছে আমরা অনেকবার বলেছি যে ভারত 2025 সালে জাপানকে ছাড়িয়ে যাবে এবং চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। তখন কিছু লোক মনে করেছিল যে এটি কেবল ফাঁকা আওয়াজ, কিন্তু এই মুহূর্তে যখন ফলাফল সামনে আসছে তখন সকলের চোখ বিস্ময়ে বিস্মিত, কারণ এই সময়ে ভারতের অর্থনীতি 6 থেকে 7% হারে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের অনেক দেশের অর্থনীতিতে ফ্লাকচুয়েশন ছিল, কিন্তু ভারতীয় অর্থনীতিতে এত ফ্লাকচুয়েশন ছিল না। ভারতীয় অর্থনীতিতে খুব বেশি ফ্লাকচুয়েশন না হওয়ার মূল কারণ হলো, প্রথমত, যেসব দেশে ভারতের রপ্তানি বৃদ্ধি পায় এবং ভারতীয় পণ্য যেই দেশে প্রবেশ করে সেই দেশ থেকে ভারতীয় পণ্য সহজে ফিরে আসা খুবই কঠিন। যদিও ভারতের পণ্যের একটু দাম বেশি, কিন্তু তাদের কোয়ালিটি বিশ্বমানের এবং অন্য কোনো দেশ সেই কোয়ালিটির পণ্য সরবরাহ করতে পারে না, তা সে ইলেকট্রনিক্স যন্ত্রাংশ হোক বা ডিজিটাল ইকুইপমেন্টস, এমনকি দৈনন্দিন জীবনে ব্যবহৃত পোশাক এবং ফ্যাশনেবল জিনিসপত্রই হোক না কেন। এমনকি ভারতীয় খাদ্যপণ্য একবার কোনো দেশের বাজারে প্রবেশ করার পরে সেই দেশ ভারতীয় পণ্য ছাড়া টিকতে পারেনি, অতএব তারা ভারত থেকে সেই পণ্য আমদানি করতে বাধ্য হয়। আজ ভারতীয় বাসমতি চাল এবং গরম মশলার চাহিদা ইউরোপীয় এবং পশ্চিমা দেশগুলিতে এত বেশি যে তারা এটি ছাড়া তাদের খাবার রান্নাও করতে পারে না। তাহলে তারা কিভাবে ভারতের উপর নির্ভরশীলতা কমাতে পারবে? আর এভাবে ধীরে ধীরে ধনী দেশগুলিতে ভারতের বাজার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভারত সরকার ভারতের রপ্তানি আয় থেকে যে কর পায় তা ভারতের অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য বড় প্রকল্পে ব্যয় করা হচ্ছে। কিন্তু ভারত যে খাতে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তা ভারতের জন্য বিপুল পরিমাণ অর্থ আয় করছে, যার কারণে ভারতের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। এবং সম্প্রতি IMF অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্লেষণ করেছে যে ভারতের অর্থনীতি 4.19 ট্রিলিয়ন অতিক্রম করেছে। এর অর্থ হলো এটি জাপানের অর্থনীতিকেও পিছনে ফেলে দিয়েছে। এবং এই তথ্যটি কোনো সাধারণ ব্যক্তি বা কোনো সংস্থা নয়, বরং একটি বিশ্বমানের সংস্থা মেনে নিয়েছে যে ভারত এখন আনুষ্ঠানিকভাবে জাপানকে পিছনে ফেলে
মিলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আর যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইতিমধ্যেই ভারতকে চতুর্থ বৃহত্তম অর্থনীতির মর্যাদা দিয়েছে, তখন ভারত এমন কোনো সুযোগ হাতছাড়া করতে চায় না যা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়িয়ে তুলতে পারে। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় ভারতীয় রিজার্ভ ব্যাংক। তারা ভারতীয় রুপির শক্তি ফিরিয়ে আনার জন্য এবং ডলারের বিপরীতে ভারতীয় রুপিকে শক্তিশালী করার জন্য এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা গত 4 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। আপনি জেনে অবাক হবেন, সম্প্রতি আরবিআই কর্তৃক প্রকাশিত হয়েছে যে গত মার্চ মাসে 14 বিলিয়নের ডলার শুধু রুপিকে শক্তিশালী করার জন্য কিনেছিল, 41.5 বিলিয়ন ডলার কিনেছিল এবং 27.2 বিলিয়ন ডলার বিক্রি করেছিল। এবং এর মাধ্যমে আরবিআই গত 1 মাসে ভারতীয় রুপিতে 2.3% প্রবৃদ্ধি ফিরিয়ে এনেছে। ভারতে আরবিআই হোক বা বেসরকারি কোম্পানি হোক, ভারত বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে নিজেদেরকে এমনভাবে প্রতিষ্ঠিত করছে যাতে ভারতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে। এবং যদি আমরা ফরেক্স রিজার্ভের কথা বলি, যেখানে আরবিআই ডলার, ইউয়ান এবং রুবেলের মতো বিদেশি মুদ্রা রাখা হয় যা বাণিজ্যিক লেনদেনের জন্য ব্যবহৃত হয়, সর্বশেষ তথ্য অনুযায়ী গত কয়েক মাস ধরে এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ 690 বিলিয়ন ডলার অতিক্রম করেছে। অর্থাৎ এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ শীর্ষ পূর্ববর্তী সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে, যা বিশ্ব জুড়ে ভারতের অর্থনীতিকে এমনভাবে নিশ্চিত করবে যা ভারত একটি নিরাপদ দেশ এবং যে কোনো দেশ ভারতে বিনিয়োগ করতে পারে, তার অর্থ নষ্ট হবে না। বন্ধুরা, যখন আমরা ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির কথা বলি, তখন এর কারণে কারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে জানেন? আপনি জানলে অবাক হবেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে চীন এবং আমেরিকা। যদিও ভারতের বাজারে চীনের বিশাল আধিপত্য রয়েছে এবং এটি একটি বিশাল সরবরাহকারী, এই কারণেই চীন ভারতকে সরাসরি কিছু বলতে পারছে না। কিন্তু আমেরিকা ট্রাম্প ভারতকে থামাতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। প্রকৃতপক্ষে ভারতীয় অর্থনীতিতে মোট জিডিপির 3.4% অবদান রাখে রেমিটেন্স। আসলে অন্যান্য দেশে বসবাস করে অর্থ উপার্জনের পর ভারতের মানুষ যে অর্থ ভারতে পাঠায় তাকে রেমিটেন্স বলা হয়। আর বর্তমানে ভারত বিশ্বের বৃহত্তম রেমিটেন্স গ্রহণকারী দেশ এবং প্রতি বছর প্রায় 125 বিলিয়ন ডলার রেমিটেন্স আসে ভারতে। কিন্তু এর মধ্যে 23% রেমিটেন্স আসে আমেরিকা থেকে। কিন্তু এখন আমেরিকান ট্রাম্প হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই রেমিটেন্সের উপর 5% পর্যন্ত কর আরোপ করেছেন। এর অর্থ হলো যারা আমেরিকা থেকে রোজগার করে ভারতে টাকা পাঠাবে, আমেরিকা সেই অর্থ থেকে 5% কমিশন কেটে নিয়ে ভারতে পাঠাবে, যার ফলে ভারতের অর্থনীতিতে কোথাও না কোথাও নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ অর্থনীতিতে পরিণত হয়েছে, অর্থাৎ আমেরিকা যেন তেন প্রকারে ভারতের অর্থনীতিকে আটকানোর চেষ্টা করছে, অথচ সামনে দেখাচ্ছে বন্ধুত্ব, মুখে বলছে মোদি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আমেরিকা ও পশ্চিমা দেশ মিলে কি পারবে ভারতকে আটকাতে, নাকি ভারত অপ্রতিরোধ্য হয়ে সামনে এগিয়ে যাবে? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।